সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা। আমি ফেরদৌস আহমেদ থাকছি আজকের আয়োজনের পুরোটা সময় জুড়ে। আজকের বিষয়টা হচ্ছে রাজনীতিতে কিসের ইঙ্গিত। এই প্রশ্নটা রেখে যদি শুরু করি তাহলে সেখান থেকে নানান বক্তব্যে নানান ইঙ্গিত মিলতে যে শুরু করেছে তা নিয়ে আজকে আমরা আলোচনাটা বেগবান করতে চাই। যাদেরকে পেয়েছি শুরুতে আপনাদের সাথে পরিচয় করে দিব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী এবং রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এম এ সাঈদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। এম এ সাঈদ, আপনি শুরুটা করবেন কিনা? সত্যিকার অর্থে এইসব যে বক্তব্য, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা ফেসবুক পোস্ট দিয়েছেন, বিএনপির মহাসচিব বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে কিছু কথা বলেছেন, নানান কথা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য এসছে। সাধারণ মানুষ ভাবতে শুরু করছে রাজনীতিতে আবার কিসের ইঙ্গিত। শুনবো আপনার কাছে। আচ্ছা, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 9কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে। রাজনীতিতে কিসের ইঙ্গিত? আসলে ইঙ্গিতটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য। বাংলাদেশের মানুষ 5 আগস্ট ঘটিয়েছে, বাংলাদেশের আপামর জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে স্বৈরাচারকে হটিয়েছে। আমরা বলেছি 3 আগস্টে আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই এবং ফ্যাসিবাদী ব্যবস্থার সমূলে উৎপাটন কিংবা বিলোপ চাই। তো সেক্ষেত্রে আজকে সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের স্টুডেন্ট থেকে 3 জন উপদেষ্টা গিয়েছেন এবং তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের অনেক বেশি প্রত্যাশা রয়েছে এবং তাদের মাধ্যমে এই জেনারেশন রাজনীতি করতে চায়। সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি বিএনপির সাথে অনেক সময় আমাদের কিছু বক্তব্যের মিল আছে কিংবা মিল হচ্ছে না। তো সেক্ষেত্রে চিন্তা করলে আমরা আমরা দেখেছি যে নাহিদ ইসলামের একটি পোস্ট অনেকটাই সাড়া জাগিয়েছে এবং ওই পোস্টের মাধ্যমে নতুন করে আবার আলোচিত হয়েছে। ইঙ্গিতটি ছিল এরকম যে আমরা মনে করছি যে বাংলাদেশে আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগ মুহূর্তে আমরা যখন রাস্তায়, তখন রাজনৈতিক দলগুলো চলে গেছে ক্যান্টনমেন্টে, চলে গেছে বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে ক্ষমতার হিস্সা করার জন্য, কিন্তু আমরা তখনও ছিলাম রাজপথে মানুষের জন্য এবং এদেশে যেন সেনা শাসন না ফিরে সেটাকে ব্যবস্থা করতে। এখন বিষয় হচ্ছে আমাদের উপদেষ্টা যেটি ইঙ্গিত দিয়েছেন নাহিদ ইসলাম, সেটি হচ্ছে বাংলাদেশে সেনা শাসন ফিরবে না, ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরবে না এবং ছাত্রদেরকে নিয়ে যে বিএনপি মহাসচিবের বক্তব্য ছিল তারা উপদেষ্টা হয়ে কেন রাজনীতি করবে কিংবা উপদেষ্টা হিসেবে থাকলে রাজনৈতিক যে নির্বাচন হবে আমাদের সেটি স্বচ্ছতা আসবে না। তো সেটিকে এক হিসাবে নাহিদ ইসলাম খোলাসা করেছেন। আসলে যে রাজনীতি করবে সে উপদেষ্টা থেকে বের হয়েই করবে এবং রাজনীতি করলে এই জনগণের ব্যান্ডেট নিয়ে জুলাই অভ্যুত্থানের যেই ঘোষণা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই ধারাই হচ্ছে রাজনীতি করবে। তো সেক্ষেত্রে নাহিদ ইসলামের এই পোস্টটিতে আরেকটি বিষয় উল্লেখ হয়েছে, সেটি হচ্ছে আমাদের এই বর্তমান বাংলাদেশে বিদ্যমান রাজনীতি যে কালচার আছে সেই কালচারকে ভেঙে দিয়ে বাংলাদেশে যে লিয়াজুভিত্তিক রাজনীতি হতো, আমরা অনেক রাজনৈতিকবিদের বক্তব্যের মাধ্যমে এখনও দেখতে পাই যে আওয়ামী লীগ ফিরবে, কিন্তু বাংলাদেশে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে না। একটি গণহত্যাকারী, 16 বছরের গুম খুন নির্যাতন, 3টি ভোট ডাকাতি যে দল করেছে সেই দল বাংলাদেশে তাদের ব্যানারে রাজনীতি করার অধিকার রাখে না এবং আমরা তাদেরকে রাজনীতি থেকে বোল্ড আউট করেছি, তাদেরকে রাজনীতিতে ফিরতে দিব না। এটি ছিল ইঙ্গিত। জি, আমি আসতে চাই আবু হেনা রাজ্জাকী। আপনি আইনের লোক, আপনার কাছ থেকে আরেকটু আপনি ইঙ্গিতগুলো হয়তো বেশি স্পষ্ট করতে পারবেন, সেখান থেকে জানতে চাই। বলা হয়েছে যে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, টোনের কথা বলা হয়েছে এবং বিশেষ করে অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির যে কথা সেই জায়গায় বলা হয়েছে। আপনিও কি টোনটা মিলে যাচ্ছে কিনা বা এখান থেকে কিসের ইঙ্গিত পাচ্ছেন একটু স্পষ্ট করবেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক ছোট ভাই সাঈদ এবং চ্যানেল 9-এর দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম। বিশেষ যে দুইটা কথা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা কথা দিয়ে সূত্রপাত। উনি বলছেন যে এই সরকার যদি নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকে তাহলে নির্বাচনটা তো উনি করবেন, আর যদি নিরপেক্ষ না থাকেন তাহলে একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, এই কথাটা উনি বলছেন। এবং তার পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম উনি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে অনেকগুলো কথা উনি বলেছেন। প্রথমত বলছেন যে জাতীয় একটা সরকার গঠন করতে চেয়েছিল তারা এই ঘটনার পরে, এই 5ই আগস্টের পরে,
এবং সে বলছে যে বিএনপি সেটা ইন্টারেস্টেড হয় না এই কারণে যে জাতীয় সরকারের সাথে প্রলং করবে, একটা লম্বা হবে। জাতীয় সরকার মানি যত সমস্ত দল মিলে যদি হয় সেটা নেচারে একটু লম্বা হয়ে যাবে। তো লম্বা হলে তারা নির্বাচন থেকে বঞ্চিত হতে পারে, কারণ যে দল নিশ্চিত যে আমরা নির্বাচন করলেই বিজয়ী হব, সে কেন নির্বাচনের বাইরে থাকবে? সুতরাং সে হয়তো সে কারণে করেনি। এখন প্রশ্ন হচ্ছে যে তার পাশে সে আরেকটা ইঙ্গিত দিছে, যে বলছে যে আরেকটা 111 কিংবা সেনা শাসন কিংবা জরুরি অবস্থা কোনোটাই মানবে না। মানে এখন যেহেতু নাহিদ সাহেবরা সরকারের ভিতরে, তাদের কাছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন অথবা অন্য কোনো আলামত আমরা পাই, পত্রিকা, এই সাইড 5টা কথা বলবে, XYZ বলবে, তারপরে আমাদের কাছে আসে। আর তারা তো একেবারে পাওয়ার যন্ত্রটার ভিতরে, কাজে তাদের ভিতরে কি ইঙ্গিত কি সার আসে সেটা আমাদের কাছে নাই। কিন্তু যে কথাটা নাহিদ বলছে যে জাতীয় সরকারের লম্বা হইতে একটা ফ্যাক্ট, কিন্তু বিএনপি আবার একসময় বলছে যে নির্বাচনের পরে তারা জাতীয় সরকার করবে। তো আপনি যদি, আমি কি নিরপেক্ষভাবে যদি বলি, জাতীয় সরকারের প্রয়োজন হয় ক্রাইসিস টাইমে। আমি যদি নির্বাচনের পর 220-30টা আসন পেয়ে দল সরকার গঠন করেই ফেলি, তখন তো আর আমার আর জাতীয় সরকারের প্রয়োজন নাই, 1 নম্বর। কারণ তখন তো আর ওই ক্রাইসিসটা থাকতেছে না একটা নির্বাচনের মাধ্যমে যদি হয়। সুতরাং সেই হিসাবে জাতীয় সরকারটা 5 আগস্টের পর হলে ভালো হইতো, তাইলে এই সরকার অনেক স্মুথলি কাজটা করতে পারত। এখন কিন্তু গভর্নমেন্ট ইজ আন্ডার মেনি প্রেশারস। একদিকে যেমন তার উপরে চাপ দিচ্ছে আমার এই দাবি দেওয়া ইত্যাদি ইত্যাদি। এখন আমরা শুনি সব রাজনৈতিক দল নাকি তাকে কোঅপারেট করে, সব রাজনৈতিক দল যেমন কোঅপারেট করে, আবার বলে যে নির্বাচিত সরকারের যদি আসে তাহলে সমস্যা শেষ হয়ে যাবে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা দেওয়া উচিত। এই যদি হয় তো নির্বাচিত সরকারের কাছে যদি ক্ষমতা দেওয়া হয় তারা অনির্বাচিত, আমি মেনে নিলাম। তাহলে এই অনির্বাচিত সরকারের কাছে যখন সবাই দাবি দেওয়া করে এসে, তখন তো বাংলাদেশের যারা প্রভাবশালী রাজনীতিবিদ তাদের বলা উচিত তোমরা কেন এই সরকারের কাছে দাবি দেওয়া করছো, সে তো নির্বাচিত সরকার না, তাকে স্মুথলি নির্বাচনটা করতে দাও, নির্বাচন করে চলে যাক, তারপরে তুমি নির্বাচিত সরকারের কাছে দাবি দেওয়া করো। তাইলে মনে হয় করবা, তাইলে মনে হয়তো সরকারকে কোঅপারেট করে। কিন্তু আমার ওইভাবে মনে হয় যে আমি সরকারের যে কোঅপারেট করতেছে রাজনীতিবিদরা, সেটা আমার কাছে মনে হয় না। কিন্তু তারা বলে যে হ্যাঁ আমরা ডেফিনেটলি কোঅপারেট করি, সেটা ভিন্ন কথা, ওই বিতর্কে আমি যাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার ইম্পার্শিয়াল, মানে সরকার নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নটা আসছে, সেটা কিসের উপরে আসলো সেটা আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে আমার কাছে বোধগম্য না। কেন, কী জন্য আসলো? এখন যদি বলা হয় যে সরকারকে যদি আমি এমনি চিন্তা করি যে আমরা যখন চিন্তা করে আমি নির্বাচনে যাব, তখন যদি দেখি যে বাংলাদেশে বড় বড় দল আছে 3-4টা যারা 3বার মানে ক্ষমতায় ছিল, যেমন ধরেন পতিত সরকার যারা গেছে তারা লম্বা সময় ক্ষমতায় ছিল, সামনে যারা নির্বাচন করলে যাবে তারাও তো ক্ষমতায় যাবে, বুঝাই যায়। আজকে পর্যন্ত যদি নির্বাচন হয় তাহলে কে যাবে আমরা জানি, জাতীয় পার্টি এই মুহূর্তে যাচ্ছে তাই অবস্থা আছে, আর আওয়ামী লীগ পতিত সরকার। তো সেই হিসাবে আমি যদি দেখি যে নির্বাচনের মাঠে যে সরকারটা আছে যার অধীনে নির্বাচন হবে সে আমার যে প্রতিদ্বন্দ্বীর মতো যে দলটা তার বিরোধী, তাহলে এটা আমার জন্য প্লাস পয়েন্ট। অর্থাৎ আমি বলতে চাচ্ছি কোনটা, যে এই মুহূর্তে এই সরকার আওয়ামী বিরোধী, এই মুহূর্তে এই সরকার জাতীয় পার্টি বিরোধী। যদি তাই হয় তাহলে তো আমার জন্য প্লাস পয়েন্ট, যে আমি এমন একটা সরকার পাইছি যার অধীনে নির্বাচন হবে, সে ফ্যাসিবাদ বিরোধী, তার সাথে কোঅপারেট করার জন্য ফ্যাসিবাদ বিরোধী হিসাবে ছাত্ররা আছে, আরও যারা আছে, তাহলে এটা আমার জন্য প্লাস পয়েন্ট। আমি ঠিক নিরপেক্ষতার প্রশ্নটা আমার কাছে আমার কাছে পরিষ্কার না বিষয়টা, যে নিরপেক্ষতা আমি তো সবসময় দেখবো আমার সুবিধা কোনটা। আমি তো দেখছি এই সরকার যদি নির্বাচন হয় তার অধীনে, সে তো আওয়ামী লীগের বিরোধী, আর আওয়ামী লীগই একমাত্র প্রতিদ্বন্দ্বী হতে পারে এখন যারা নির্বাচন করলে ক্ষমতা আসবে তাদের। তাহলে আওয়ামী লীগের টোন কি করে মিলল, যে প্রশ্নটা আপনাকে রেখেছিলাম? টোনটা মিলল এই জন্য, ওই যে বলেছে নাহিদ তার স্টেটমেন্টে বলছে যে আমরা তাদেরকে রিকোয়েস্ট করছিলাম যে আমরা জাতীয় সরকার করব, এবং রাজনৈতিক দল আসে নাই, এতে ফ্যাসিবাদ বিরোধী সরকার গঠন করার জন্য জাতীয় সরকার গঠন করতে চাইছে। তো সেইটার ফ্যাসিবাদ বিরোধী বিষয়টা এইখানে, ফ্যাসিবাদ বিরোধী একটা জাতীয় সরকার করব। তা সেখানে যদি আমি না যেতে চাই তাহলে আমাকে মনে করতে পারে যে আমি ফ্যাসিবাদের পক্ষের, কিংবা আমি নিউট্রাল থাকতে চাই। কোনো সময় নিউট্রাল থাকাটাই তো বলে না মৌনতা সম্মতির লক্ষণ। তা আমি যদি কোনো বিষয় নিয়ে সাইলেন্ট থাকি তাহলে আমাকে ধরে নেওয়া হতে পারে যে আমি এটার পক্ষে আছি। তা আমি যেহেতু জাতীয় সরকারের ব্যাপারে সাইলেন্ট ছিলাম,
আমি যেহেতু সাড়া দেইনি তাই তারা হয়তো মনে করতেছে বিষয়টা এরকম। এই ধারণাটা আমারটা ভুল হতে পারে, কিন্তু এই কারণে তারা মিলিয়ে নিচ্ছে। তা না হলে যে এই আসো আমরা এই কাজটা করি, তাতে যদি বলে ঠিক আছে তোমরা করো আমরা দেখি, তো তোমরা করো আমরা দেখি মানে সে আসতেছে না। সেই হিসাবে সে হয়তো মনে করতেছে যে হ্যাঁ তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে স্ট্যান্ড নিতে পারে নাই। কারণ কি আমি বলি, আমরা অনেকগুলি দুর্নীতির ব্যাপার আছে। আমরা কিন্তু অনেকেই, আমি নিজে টকশোতে বলতেছি এই যে বিভিন্ন দুর্নীতি নিয়ে, এখন দুর্নীতি নিয়ে বড় বড় রাজনৈতিক দল, মোটামুটি বড় আলাপ। আমি আপনার কাছে আবার আসি, কারণ একটু বেশি সময় ধরেই শুনতে চাই সেটা। আমি এম এ সাইদ আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই। যখন বলাই হলো যে ১/১১ প্রসঙ্গ, যে ১/১১ আনতে চাই বা এরকম একটি চাই, যখন ফেসবুক পোস্টে এটা আসে, তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে, বিএনপির একজন সেই নেতা, বড় ধরনের নেতা, বা আমরা একদম আমরা যাদেরকে জানি, মির্জা আব্বাস, নাম ধরেই বলছে, তিনি কিন্তু বললেন যে এই ১/১১ সবচেয়ে বড় বিরূপ প্রভাব তো বিএনপির উপরেই পড়েছে। আমরাও তো ফ্যাসিবাদের বিলোপ চেয়েছি, তাহলে আমরা কেন ১/১১ চাইবো? এরকম একটি, আমি একদম হুবহু এখানে কোট আনকোট বলতে পারছি না, কিন্তু আমি ওনার বক্তব্যটা তুলে ধরলাম। সেক্ষেত্রে কি মনে হয় যে বিএনপি ১/১১ চাইতে পারে? বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা যখন সরকার চলে চলে যাবে এই সময় যখন আমরা রাজপথে এখনো লড়াই করছি, যাত্রাবাড়িতে যখন পুলিশ ধুমাধুম গুলি চালাচ্ছে, তখন কিন্তু আমরা রাজনৈতিক দলের নেতাদেরকে দেখেছি হচ্ছে ক্যান্টনমেন্টে যাওয়ার খবর শুনেছি, বঙ্গভবনে যাওয়ার খবর শুনেছি, যেটার ফায়সালা হওয়ার কথা ছিল রাজপথে। এবং আপনি দেখবেন আসিফ মাহমুদের একটি ঘোষণা আছে ৫ তারিখে, যে আমরা কিন্তু কোনোভাবেই সেনা শাসন মেনে নিব না এবং আমরা সেনা শাসন চাই না। অর্থাৎ আমরা ৫ তারিখেই দেখেছি যে দলগুলোর সাথে, সেনাবাহিনীর সাথে এবং তৎকালীন আমাদের রাষ্ট্রপতির সাথে তাদের কিন্তু একটি লিয়াজু কিংবা কথাবার্তা চলছিল। অর্থাৎ এই যে একটি আমাদের মধ্যে ভয় আছে, অর্থাৎ তাদের যে ইন্টার কানেকশন কিংবা যোগাযোগ, এটা থেকে এখন হয়তোবা এই টার্নের কথাটা কিংবা চিন্তার জায়গাটা রয়ে গেছে। না হলে এই সময় এসে নাহিদ ইসলামের এই কথা বলার কথা না। কিংবা আমি যেহেতু মোটামুটি আন্দোলনের একজন ফ্রন্টলাইনার হিসাবে যতটুকু জানি, ৫ তারিখে কিন্তু আমরা এবং সরকার গঠন করা পর্যন্ত আমরা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা ফেস করেছি এটা নিয়ে, যে সরকার কি সরকার হবে। বিএনপিকে প্রস্তাব দেওয়া হলো জাতীয় সরকার গঠন করি, তখন কিন্তু তারা নাকচ করেছে। আমরা সবসময় চেয়েছি যে বড় দলগুলো আমাদের অভিভাবক, দীর্ঘদিন তারা লড়াই সংগ্রাম করেছে এবং আমাদেরকে নিয়ে যেন তারা সুন্দর একটি আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে। কিন্তু তারা হয়তোবা তাদের টোনের ক্ষেত্রে, তাদের কথার ক্ষেত্রে আমরা সেই প্রত্যাশাটি দেখতে পাই না, যেটি আমাদেরকে হতাশ করে। আমরা এখনও চাই, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে বিএনপিকে পাশে পেয়েছি। বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে সংগ্রাম করেছে, কিন্তু এখন এসে যদি কোনো ধরনের ইঙ্গিত আকার প্রদান করে যে আমরা ফ্যাসিবাদের সাথে কোনো ধরনের সামঞ্জস্যতা কিংবা সেনা শাসনের দিকে ফিরবে, অবশ্যই আমরা আবার রাজপথে নেমে যাব। এবং নাহিদ ইসলামের পোস্টে কিন্তু এটি স্পষ্ট ইঙ্গিত রয়েছে। তো সেক্ষেত্রে বলতে চাই যে বাংলাদেশে আমরা যে ঘোষণা দিয়েছি ৩ তারিখে, এই অভ্যুত্থানের ২টি বড় ঘোষণা ছিল। একটি হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। অবশ্যই আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করবো ইনশাল্লাহ, এবং নতুন রাজনৈতিক শক্তি হিসাবে ছাত্র জনতা আবার একটি শক্তিতে রূপান্তরিত হবে। সেই শক্তিটা কেমন হবে এই প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরবো। পাশাপাশি রাজপথে নেমে যাবার যে ইঙ্গিত আপনি করলেন বা সরাসরি বললেনই, সেখানে আপনাদেরও রয়েছে, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও বলা হয়েছে রক্ত তো দিয়েছি, প্রয়োজনে আরও রক্ত ঝরবে। বিভিন্ন জায়গায় যে সহিংসতার ঘটনা ঘটছে, এই প্রশ্নটা একটু রেখেই যেতে চাই আপনার কাছে। সহিংসতার ঘটনা ঘটছে, নানা ধরনের মারামারি যদি বলি, হাতাহাতি থেকে শুরু করে অনেক কিছু ঘটছে। সব জায়গায় আমি যেমন আপনাদের বাংলা মোটরের যদি বলি জাতীয় নাগরিক কমিটি বা সেই যে আপনাদের অফিস, সেখানে যেমন হয়েছে সে তো ইন্টারনাল ক্লাস হিসেবে আমরা ধরে নিব, কিন্তু সেই ক্লাসের বাইরেও সারা দেশেও নানান জায়গায় আমরা নানান অপ্রীতিকর ঘটনা শুনতে পাচ্ছি। কে কাকে মারছে পুরোটাই আপনার কাছে শুনতে চাই। আমি আসতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে আপনার কাছে। মির্জা আব্বাস যে কথাটা বলেছেন সেটাও একটু শুনতে চাই। পাশাপাশি রাষ্ট্রপতিকে যে পদত্যাগে বাধ্য করা বা এইটা তখন যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হলো, বিএনপি এর বিরোধিতা করেছিল এবং সেটা নিয়ে একটা পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে, এবং বিএনপি বলেছিল যে সাংবিধানিক একটি পদ থেকে রাতারাতি মানে তাকে পদত্যাগে বাধ্য করা যায় কিনা। আপনি আইনের লোক, আপনার কাছ থেকে আবার একটু স্পষ্ট হতে চাই। মির্জা আব্বাস সাহেবের কথাটার আগে আমি যদি একটা প্রসঙ্গে আসি, ধরেন আমাদের দেশে যে সরকারটা এখন আছে, আমার কাছে মনে হয় না পৃথিবীর সৃষ্টির পর এইরকম কোনো সরকার আছে। কেন বলি, আপনি আমাদের ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে যে সরকারটা বসার পর
তাকে সাংবিধানিকভাবে 106 ধারা মোতাবেক তাকে বৈধতা দেওয়া হইল। তারপরে কোনো রাজনৈতিক দল এখন বলতেছে তারা এখন সাংবিধানিক দল। সাংবিধানিক দল বলতে তার সংবিধানের ভিতরে থাকতে হবে, ভেরি টেকনিক্যাল থিঙ্কিং, যে সাংবিধানিক দল বলে তাকে সংবিধানের মধ্যে রাখা হচ্ছে। পাশাপাশি যখন প্রেসিডেন্টকে আবার অপসারণ করতে গেলে তখন বলা হইল প্রেসিডেন্টকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে। কেন হবে? কারণ তাহলে তো সাংবিধানিক প্রধানমন্ত্রী তো ছিল শেখ হাসিনা, তাকে সরাইলে তো সংকট হয়েছে। আপনি যদি সাংবিধান সংকট হয়, সাংবিধানিক সংকট কাউকে সরাইলে, তাহলে হাসিনাকে সরানোর পর তো সাংবিধানিক সংকট হলোই। তারপরে আবার এখন প্রেসিডেন্টের সরাইলে সাংবিধানিক সংকট হবে, তাহলে হাসিনারটা হয়েছে না? সেটা তো কাবার হয়েছে। এখন আপনি বলেন এরকম সরকার আপনি কোথাও পাবেন যে অনির্বাচিত সরকার হলো সরকার হিসাবে, গভর্নমেন্ট হিসাবে চেষ্টা চালাচ্ছে, আর সাংবিধানিক হিসাবে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ওখানে আছে। তা আপনি বলেন তো, অর্ধেক অনির্বাচিত অর্ধেক নির্বাচিত। আর শেখ হাসিনা যে রাষ্ট্রপতিকে রেখে গেছে, সে কি বায়তুল মোকাররম মসজিদের ইমামের মতো একটা লোক রেখে গেছে? তার খাচ্ছিয়তের লোকই তো রেখে গেছে। বায়তুল মোকাররমের মসজিদের ইমামও পালিয়ে গেছে, ঠিক আছে। তারপরে চকের ইমাম আমরা যেটা বলি, কোনো ইমাম সাহেবরা তো সে রেখে যায় নাই, তার খাচ্ছিয়তের সাথে যারা মিলবে তাকেই তো রাখছে। তাহলে প্রেসিডেন্ট বৈশা রয়েছে হাসিনার বৈশিষ্ট্য নিয়ে, আর সরকার প্রধান বৈশা রয়েছে ছাত্র জনতার ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট নিয়ে। তাহলে এই যে কনফিউশন, এই যে কন্ট্রাডিকশন, এটা চলমান। আপনি স্থির হইতে পারবেন না রাজনৈতিকভাবে। এইবার আসেন 1-11 কথা যেটা বলছে মির্জা আব্বাস সাহেব, যেটা ইঙ্গিত দিল। আমি যদি 1-11 যাই, আজকে যে বাংলাদেশের যে অবস্থাটা, রাজনৈতিক অবস্থা, এই মুহূর্তে নির্বাচন দিলে কে জিতবে আমরা জানি, কোনো সন্দেহ নাই। কিন্তু ইউনূস সাহেবরা যে সংস্কারটা করতে চায় এবং সেই সংস্কারটা যদি পরিপূর্ণভাবে করতে পারে, তাহলে নির্বাচন খুব জটিল হবে। সেটার ইঙ্গিত কিন্তু বিএনপির তারেক জিয়া লন্ডন থেকেও বলছে যে সামনে নির্বাচন কঠিন হবে। আর 1-11 দিকে যদি যাই, আপনি উলট পালট। কেন উলট পালট? এই যে নাহিদরা বলতেছে যে তারা ফেসিজমের টোনে কথা বলতেছে, তাহলে আপনি যদি আসেন, ইউনূস সাহেব একেবারে পরিষ্কার একটা নতুন লোক, তার কিন্তু বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তার কোনো ধারণা নাই, সে নিজেই বলছে। সেক্ষেত্রে কী হবে, আগের 1-11 যদি আমরা যাই, তাহলে সেখানে আমরা দেখছি পতনের পর মানে টেক ওভার করেছিল বিএনপির কাছ থেকে। সেখানে কিন্তু ওই নির্বাচনে মহাজোট পেয়েছিল 263টা সিট, শুধু আওয়ামী লীগ পেয়েছিল 230টা। যেটা বলেছেন উনি ওটাই বলেছেন যে আমরা তো সবচেয়ে বড় শিকার, তাহলে আমরা কেন যাব? আমি সেটাই বলছি। তখন হয়েছিল আওয়ামী লীগ, তখন ক্ষমতা নিয়েছিল কার কাছ থেকে? কেড়ে, বিএনপির কাছ থেকে 1-11টা। তো যার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিবে তাকে তো আর ক্ষমতা দিবে না, কথাটা বুঝতে পারছেন? তখন যদি বিএনপির থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার পর যদি আবার মইনু আহমেদ ক্ষমতা, যদি খালেদা জিয়া বিএনপির ক্ষমতা আনতো, তাহলে মইনু আহমেদ সাহেব তো কারাগারে থাকতেন। তো সুতরাং সামনে যদি একটা 1-11 হয়, সুনিশ্চিতভাবে নিশ্চিত হইতে পারেন যে বিএনপি ক্ষমতায় আসবে। কেননা কারণ আওয়ামী লীগের কাছ থেকে তো ক্ষমতা নিয়ে নিছে। এখন যদি 1-11 পরে আবার আওয়ামী লীগের ক্ষমতা আসে, তাহলে এই সমস্ত জেনারেল সাহেবরা কেউ সুস্থ থাকবেন না। কাজে এটা পরিষ্কার, তখন যেহেতু বিএনপি ভিকটিম হিসেবে কারেক্ট, কিন্তু আজকে যদি 1-11 আসে, তাহলে বিএনপির ক্ষমতায় যাওয়া সুনিশ্চিত। এবং সেক্ষেত্রে যদি বিষয়টা এইরকম হয় যে আবার বিএনপি 230টা সিট পাবে, আর আওয়ামী লীগের হয়তো হাসিনা ইলেকশন করতে না পারলো, কিংবা অন্যান্যরা নির্বাচন করতে না পারলো, যারা দণ্ড হবে বা আপনার যাদের ভিতরে অভিযোগ হয়েছে, সবার বিরুদ্ধে অভিযোগ নাই, আওয়ামী লীগ তো ভোট আছে। সুতরাং 1-11 মতো একটা পরিস্থিতি যদি হয় এবং সেখানে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে, আমি জানি না বাধা আছে কি না, বাধা থাকলে হয়তো যাদের নামে জেল টেল হবে তারা বাধা, কিন্তু অন্যরা তো আওয়ামী লীগের ভোট তো আছে। তো সুতরাং এই সময় দেখা গেল এই 1-11-এ, তখন 1-11-এ আওয়ামী লীগ যে পরিমাণ সিট পাইছে, আজকের 1-11 হইলে সেই পরিমাণ সিট বিএনপি নেবে, উল্টা দিকে আওয়ামী লীগ যাবে, কারণ এর বাইরে তো কোনো পার্টি নাই। আর ওই জামাত টামাত যেটা বলি আমরা, ওরা যত কথাই বলুক না কেন, বাংলাদেশে জামাত সহ ইসলামী যে দলগুলো আছে সবাই ইসলামের কথা বলে। অন্যান্য পার্টির তো কনস্টিটিউশন বা ম্যানিফেস্টো আলাদা, বা ওই পটভূমি যে আমার আদর্শ কি যে বঙ্গবন্ধুর আদর্শ, জিয়া রহমান সাহেবের আদর্শ, তো ওদের আলাদা আদর্শ, এইভাবে দলের হয়, গঠনতন্ত্র হয়। কিন্তু ইসলামী দলগুলোর গঠনতন্ত্র তো একটাই, কোরআন হাদিসের আলোকে। তো কোরআন হাদিসের আলোকে যখন একটা এতগুলা দল আমার কাছে গ্রহণযোগ্য না, কারণ আপনাদের ম্যানিফেস্টো, আপনাদের তো সেম, গঠনতন্ত্র সেম, তো এতগুলা দল কেন? আবার 90% দেশের লোকে, মুসলমানের দেশে আপনাদের ভোটই বা কতগুলো আছে। সুতরাং 1-11 মতো পরিস্থিতি হলে বিএনপির বিজয় সুনিশ্চিত। আর আজকে এটা স্পষ্ট করলেন। আমি বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আবারও শুনবো আপনাদেরকে।
সম্মানিত দর্শক, আপনারা ছিলেন আপনার মতের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধরা। আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যেই, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধরা। আজ কথা হচ্ছে রাজনীতিতে কিসের ইঙ্গিত, কারণ রাজনীতির মাঠে যখন পাল্টাপাল্টি বক্তব্য আসে তখন তা থেকে কি ইঙ্গিত দেয়া হয় বা কি ইঙ্গিত আমরা পাই সাধারণ মানুষ, সেটাই জানতে বসেছি আজকের আয়োজনে। আমি এম এ সাইদ আপনাকে প্রশ্ন রেখেইছিলাম। আমি যদি দুটো প্রশ্ন রেখেছিলাম, তার মধ্যে শুরুটা যদি করি যে সহিংসতা, রাজপথে থাকার যে কথাটা বলা হচ্ছে, সেখানে আসলে বিভিন্ন জায়গায় সহিংসতা দেখা যাচ্ছে। আমি সারা দেশেরটা আগে আসি, আপনাদের পার্টি অফিসারটা পরে, সেখানে আসলে কি 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 ইঙ্গিত আপনারা পাচ্ছেন? সারা দেশে হচ্ছে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা ছিল, যেটার মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন স্তরের মানুষ সেবা পেত, হাসিনা কিন্তু এর ইনস্টিটিউটগুলোকে ধ্বংস করে গিয়েছে। আপনি দেখবেন যে পুলিশ ছিল আমার পাহারাদার, সে পুলিশ হয়ে গেছে আমার হচ্ছে বুকে গুলি করার জন্যে, তাকেই ব্যবহার করা হয়েছে। আর্মির ব্যাপারে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু ওইভাবে আর্মি কিন্তু অ্যাকশনটা নিচ্ছে না। আমি যদি এই যে হাসিনার আমলটা বা ফ্যাসিবাদী আমলটা আমাদের জন্য, যে জাতির জন্য একটা লং টার্মসে কাল হয়ে গিয়েছে, এটার অবস্থাটাই হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আপনি পুলিশকে যখন কলুষিত করেই গিয়েছেন, পুলিশকে আবার ঠিকঠাক মতো ফিরিয়ে আনতে, তার সকল শক্তিতে ফিরিয়ে আনতে কিন্তু সময় লাগবে। এই সময়ে পতিত স্বৈরাচাররাও কিছু দেশের মধ্যে কেওয়াস সৃষ্টি করার চেষ্টা করবে এবং বিভিন্ন ছোট ছোট গ্রুপের পলিটিক্যাল ক্লাশও থাকবে, এটা কিন্তু স্পষ্ট। আর যদি আমাদের অফিসের কথা বলেন, আমি একটু আগে আসার আগে খোঁজ নিয়েছি, ওই গত কিছুদিন আগে যে ঘটনাটি ঘটেছে, দুইজনের ব্যক্তিগত দ্বন্দ্ব অফিসের এখানে এসে মিট করতে গিয়ে হাতাহাতি হয়েছে, এটাই হচ্ছে বিষয়। তো এই দিক থেকে আমরা একটা জিনিস দেখেছি, ছাত্র রাজনীতিতে একটা কালো কালচার ছাত্রলীগ আমরা তৈরি করতে দেখেছি। আমি একটু এখানে আপনাকে থামিয়ে স্পষ্ট হতে চাই, দুজনের মাঝখানে একটা ব্যক্তিগত ক্লাস থেকে এটা হয়েছে, মানে কোনো গ্রুপিং হয়নি। গ্রুপিং আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। দেখেন, অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তি সকলকে অন্তর্ভুক্ত করে, এবং এই যে ইনক্লুসিভ রাজনীতির কথা আমরা বলছি, সেখানে আরেকজনকে ফ্লোর দেওয়া। এখন এক্ষেত্রে কি হয়েছে দেখেন, আমাদের হাতে তো কোনো পাওয়ার নেই, বা আমরা কোনো কালোবাজারি, চাঁদাবাজি, দখলদারিত্বর মধ্যে আমরা নেই। আমরা গ্রুপিং করে আসলে কি করব? তো যেটা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ সংগঠিত হয়ে আন্দোলন করেছে। এই যে দুইজনের মধ্যে যে আমরা যখন তাদেরকে ডেকে বসে কথা বলি, সলভ হয়ে যায়। এর বাইরে আমাদের মধ্যে কোনো ধরনের ক্লাশ নাই। আর একটি ব্যাপার আমি বলতেছিলাম যে আমাদের রাজনৈতিক কালচারকে এত কলুষিত করে গেছে। আমরা যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোর কমিটি দিলে যে একটি বোমা ফুটবে, একটি ককটেল ফাটবে, এটি আমরা নিত্যদিনই দেখতাম। কিন্তু বৈষম্য বিরোধী এখন পর্যন্ত অনেকগুলো জায়গায় কমিটি দিয়েছে, অনেক বড় বড় জায়গায় কমিটি দিয়েছে, এবং বড় বড় জনসংখ্যা নিয়ে কমিটি দিয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তো এই যে রাজনৈতিক প্যারাডাইমে নতুন রাজনীতির একটা বন্দোবস্ত হচ্ছে, মানুষ নতুনভাবে রাজনীতিকে নিচ্ছে, এটাই কিন্তু এই জুলাই অভ্যুত্থানের অন্যতম একটা সফলতা। আমরা যদি আরও বলি, আপনি ছাত্রলীগের যে কালচারটা, কিংবা আমার যে জেনারেশন রাজনীতিটা দেখেছে, এখানে দেখেছে ক্ষমতায় পদে গেলে আমি বিশেষ কিছু সুবিধা পাবো, এই সুবিধাগুলোর জন্যই কিন্তু মানুষ আমি ওখানে যাব, এই পদটি আমার লাগবে, এই টেন্ডেন্সি আছে। তবে আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা কিন্তু এই মনস্তত্ত্ব চেঞ্জ করার জন্য কাজ করছি, এবং জুলাইয়ের মাধ্যমে যে রাজনৈতিক পরিসর তৈরি হয়েছে, সেখানে কিন্তু এই মনস্তত্ত্বের বিলোপ হয়েছে। কতটা পাচ্ছেন? আমরা বাধা পাচ্ছি না, তবে আমরা সাড়া পাচ্ছি। আমরা যদি ঠিকভাবে তাদেরকে মোবিলাইজ করাইতে পারি, আমরা কিন্তু একটি নতুন রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হবে। তবে কিছু ক্লাশ আমরা দেখতে পাই, সেটি হচ্ছে দেখেন, আমরা যখন স্টুডেন্টরা রাজনীতি করছি এবং এই জুলাইয়ের জন্য, এই দেশের জন্য রাজনীতি করছি, তখন কিন্তু অনেকের পলিটিক্যাল একটা ভ্যাকেন্সি তৈরি হয়। সেটা হচ্ছে, আমি এখন ধরেন এক্সিস্টিং যে পলিটিক্যাল স্টুডেন্ট উইংগুলো ছিল, সেগুলোতে এই ছাত্ররা যদি হাসিনা পড়ার পরে এই ছাত্ররা তাদের সংগঠনগুলো করার কথা ছিল, কিন্তু তারা রয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। এখন তার খারাপ লাগা থেকে সে একটু আমাদেরকে বুলিং করবে, একটু বাধা দিবে, এটা স্বাভাবিক। তবে আমি মনে করি রাজনৈতিক সচেতনতা দিয়ে এবং যে রাজনৈতিক পরিসর তৈরি হয়েছে, সেটা দিয়ে আমরা বাংলাদেশে নতুন জোয়ার তৈরি করতে পারবো। বাধা মনে করছেন না সেই জায়গাটায় অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনি এই কথার মধ্য দিয়ে কোনো বাধার ইঙ্গিত আপনি পাচ্ছেন কিনা? কারণ উপদেষ্টা মাহফুজ বলেছেন যে কোনো ধরনের যদি বাধা
বাধা আসে, সেটা সংস্কারের কথা বলেছেন, গণপরিষদ নির্বাচনের কথা বলেছেন, তাহলে সেই রাজপথে নামা, আবার প্রয়োজনে রক্ত দেওয়ার কথা বলেছেন। আর তার বক্তব্য যেটা এসেছে গণমাধ্যমে, আপনি কি কোনো ইঙ্গিত পাচ্ছেন? বাধা না পেলে বলবেন কেন? আমি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন, এটা আমার ওপিনিয়ন, সামনে বাধা আসতে পারে। এখন বলতে পারেন বাধাটা কি ধরনের। যেমন ধরুন যে ইউনূস সাহেব সামনে সংস্কার করবে, তারপর নির্বাচন দেবে। কিছুদিন আগে উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন নুরুল কবির সাহেবের সাথে। সেখানে উনি পরিষ্কার নুরুল কবির সাহেব প্রশ্ন করলেন যে যারা আহত হয়েছে তাদেরকে তো যে টাকা পয়সাগুলো দেওয়ার কথা ছিল সেটা আর কি। তো উনি জবাবে বলছেন যে না, টাকা পয়সা আছে, ফান্ড আছে, সবই আছে, কিন্তু প্রপারলি দেওয়া হচ্ছে না, তারা পাচ্ছে না। কি আমলাতান্ত্রিক জটিলতা, এটা ছিল তার বক্তব্য। মানে ফান্ডের অভাব নাই, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এখনও আহত যারা হয়েছে সেই 36শে জুলাই পর্যন্ত আন্দোলনে, তারা প্রপারলি পাচ্ছে না। এটার মানে আমি বলতে চাচ্ছি যে আপনি কোনো সন্দেহ নাই এই সরকারকে প্রশাসন কোঅপারেট করছে না, এবং আশা করি সামনেও করবে না। যদি বলেন কেন, সেটা আরেক ব্যাখ্যাটা লম্বা ব্যাখ্যা। কারণ আপনি 6 মাস যাবত আপনি যদি প্রশাসনকে আপনার নিয়ন্ত্রণে না থাকে, ইউ ক্যানট ডু এনিথিং। ঘুরে ফিরে আপনার একটা অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিক না থাকে, আমি একটা অফিসে বসে আছি, আমি একটা হাই কমিশনে বসে আছি, আমি বাংলাদেশের হাই কমিশনার, আমার 40 জন স্টাফ এখানে, আমাকে এই সরকার বসাইছে হাই কমিশন হিসেবে, বাকি 39 জন স্টাফ হইল পতিত সরকারের, তারা আমাকে কোঅপারেট করতেছে না, আমি কি করব? জাস্ট কেন বলছি, পুলিশ মাঠে সক্রিয় না। আমরা দেখি তো, আপনি হাঁটলে এক জায়গায় যদি সক্রিয় থাকে, সেটা আপনার টের পাবেন, বাতাসে টের পাওয়া যায় যে জায়গাটা। সুতরাং আমি কেন সন্দিহান বলছি যে ইউনূস সাহেব সংস্কার করার পরও নির্বাচন দিতে পারবেন কিনা, সেটা আমার কাছে এখন প্রশ্ন। যদি বলেন কেন, আপনি নির্বাচন তো আপনি ঘরে বসে ঘোষণা করলেই হবে না। নির্বাচনে যে মাঠে কাজ করতে হলে বিরাট সংখ্যক আমলাদের কাজ করতে হবে। সেই সিভিল ব্যুরোক্রেসি বলেন, পুলিশ ব্যুরোক্রেসি বলেন, তাদেরকে কাজ করতে হবে। ইফ নেসেসারি আর্মি ব্যুরোক্রেসি মাঠে লাগবে, বিচার বিভাগ প্যারালালি কাছে লাগবে, তারপর থাকবে ইলেকশন কমিশনের লোকজন। রাজনৈতিক দলগুলো সেখানেই প্রশ্ন তুলেছে যে মারাত্মকভাবে, এবং আমি প্রশাসনে কাজ কেন করা হচ্ছে। এবং এই যদি ওনাকে যদি নন কোঅপারেশন করে, তাহলে কি হবে? আপনি ঘোষণাও দিলেন, নির্বাচনের ঘোষণাও দিলেন, কথার কথা আমি বলছি, তাহলে বুথ কন্ট্রোল করবে কে? সেন্টার কন্ট্রোল করবে কে? আপনি তো এখানে এটা আমাদের সহজাত স্বভাব, ভোট সেন্টারে মারা, আমি এখানে পরিষ্কার ধরে নিয়েছি, ভোট হইতেছে পরিষ্কার মারামারি, যা তা হতে পারে, এটা গেল একেবারে চূড়ান্ত পর্যায়ে। কিন্তু তার আগে আমাকে যদি বারবার নির্বাচনের জন্য চাপ দেওয়া হয়, নির্বাচনের জন্য চাপ দিবেই, কারণ আপনি যে দলটা নির্বাচন করলে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, এবং রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হলে আমি নির্বাচন করব, সে চাপ দিবে, এটা কোনো অপরাধ নয়। কিন্তু আপনি আমাকে চাপ দিচ্ছেন, আমি দেখতেছি প্রশাসন যন্ত্র আমার কথা শুনতেছে না, আমার নিয়ন্ত্রণে আসে নাই, আমি যদি নির্বাচন না দিতে পারি, তাহলে তারা যখন মাঠে নামবে নির্বাচন দাও, নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে যাবে, তখন ওনাদের মতো যারা সংস্কার, যারা বলতে চায় সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, তাহলে মুখোমুখি হয়ে গেল না? এই দুইটা যখন মুখোমুখি হবে, তখন আমার কাছে মনে হয় রাজনৈতিক নৈরাজ্যের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং সেই রাজনৈতিক নৈরাজ্য যদি এমন হয়, এমন ম্যাচাকার অবস্থা যদি হয়, তাহলে ইউনূস সাহেব নন পলিটিক্যাল গভর্নমেন্ট। মুখোমুখি কে করে দিল? গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক না না, এটা অটোমেটিক মুখোমুখি প্রশ্নটা তুলেছেন যে মুখোমুখি করে দেওয়া হয়েছে, তিনি মন্তব্য করেছেন। যদি তাই বলেন মুখোমুখি করলো, তাহলে কোঅপারেশনের অভাব। যদি বলেন কি কোঅপারেশন, আমার কোঅপারেশন হচ্ছে 10টা ফর্মে, এবং একটা কোঅপারেশন পেলাম না। এখন আপনি যদি রাজনৈতিক দলের সংখ্যা গোনেন, সংখ্যার দিক থেকে দেখবেন যে বেশি সংখ্যক ইউনূস সাহেবরে সাপোর্ট করে, কথার কথা বলছি। কিন্তু এই বেশি সংখ্যক মানে কি, একটা দুইটা দল বাদ দিলে বাকি দল দেখবেন কয়জন আছে লোক, পরিষ্কার। সুতরাং এইখানে মেজর যে দলটা, আমি যদি বিএনপির ইঙ্গিত করে বলি, তাকে আপনি বাদ দিতে পারবেন না। তার সাথে সমন্বয়কের একটা পার্ট, সুন্দর একটা সমঝোতা করা দরকার। তা নাহলে বিএনপি একসময় নির্বাচন চাবে, এটা অপরাধ নয়, আমি বারবার বলছি। আর এরা যদি বলে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, কারণ এই যে ফেসিজমকে অ্যালাউ করবে না, এটা বলতেছে, তাহলে এটা মুখোমুখি হবে। এবং মুখোমুখি যদি যাচ্ছে তাই অবস্থা হয়, তখন আপনার মতো লোক, আমার মতো লোক, আমি রাস্তায় দাঁড়ায় বলবো ভাই টেক ওভার, আর্মি আসা দরকার হইলে আমি বলবো। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনি যে কথাটা বললেন যে, এবং আগের বক্তব্য বলেছিলেন সহযোগিতা করছে না রাজনৈতিক দলগুলো, অন্তর্বর্তী সরকারকে করছে না। আবার রাজনৈতিক দলগুলো বলছে যে আমাদেরকে ঠিকভাবে ডাকা হচ্ছে না, আমাদেরকে শেষ মুহূর্তে SMS করা হচ্ছে, আমাদেরকে ঠিকভাবে দাওয়াত দেওয়া হচ্ছে না, কোনো সংলাপে ওইভাবে বসা হচ্ছে না। এই প্রশ্নটা নিয়ে আমি আপনার কাছে একটু পরে ফিরি, আমি MS সাঈদকে শুনে আসি। তাহলে কে কাকে সহযোগিতা করছে না, এই প্রশ্নটাই আপনার কাছে আমি রেখে গেলাম। MS সাঈদ, আপনার কাছে একটু জানতে চাই দলের ব্যাপারে, কারণ বলা হচ্ছে যে এখন বিএনপির চেয়ে আর বড়
জনসমর্থন আছে এরকম দল কোথায় রয়েছে, কিন্তু নানান ধরনের কথা ছিল রাজনীতির মাঠে যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দল একটি আসতে পারে, এবং মোটামুটি একটি ঘোষণা আমরা পেয়েছি গণমাধ্যমে যে ফেব্রুয়ারিতে নতুন দল আসবে। কতটা আসবে, কবে আসবে, সুনির্দিষ্ট তথ্য দিবেন কিনা? আসলে কবে আসবে, ফেব্রুয়ারির মধ্যে আসবে এটি হচ্ছে তথ্য। তবে আমরা আমাদের নাগরিক কমিটি ব্যাপকভাবে কাজ করছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও কাজ করছে। আপনি একটু চা খেয়ে নিতে পারেন। জি, আচ্ছা, আমাদের রাজনৈতিক দল ফেব্রুয়ারির মধ্যে আসবে, এটি হচ্ছে তথ্য, এবং এই তথ্যটি আমার কাছে আছে। তবে কোন দিন নাগাদ আসবে এই তথ্যটি সুনির্দিষ্টভাবে আমার কাছেও নেই। আমাদের নীতি নির্ধারণী ফোরাম থেকে এটি অবশ্যই হবে। তবে একটি কথা হচ্ছে, বাংলাদেশে এক্সিস্টিং বড় রাজনৈতিক পার্টিগুলোর পরে ছাত্রদের এই শক্তিটা বৃহত্তর শক্তি হিসাবে উঠার একটি সম্ভাবনা নেটিজেনরাও দেখছেন, আর দেশের মানুষও দেখছেন, এবং আমরাও দেখছি। আমরা যেই রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি এবং যে রাজনৈতিক ধারার কথা বলেছি, এবং আমরা কিন্তু দিল্লিপন্থী কিংবা হচ্ছে বিদেশিপন্থী রাজনীতির কথা বলছি না, আমরা বলছি বাংলাদেশপন্থী রাজনীতির কথা। আজকে যদি মাহফুজ আলমের আজকের বক্তব্য শুনেন, উনি বলেছেন যে আওয়ামী লীগ দিল্লিপন্থী, আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী, যেটা আজকের ডেটটা হচ্ছে 25 জানুয়ারি 2025। 1975 সালে 25 জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল কায়েম করেছিলেন, যার মাধ্যমে পত্রিকাদের থেকে বাক স্বাধীনতায় হরণ করা হয়েছে। তবে সেই 2025-এ দাঁড়িয়ে বলছেন এই ফ্যাসিবাদকে আর ফিরতে দেওয়া হবে না, যে দিল্লিপন্থী রাজনীতি আর ফিরতে দেওয়া হবে না। তাহলে তিনি সাথে আহ্বানও জানিয়েছেন যে বাংলাদেশপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, যারা বাংলাদেশকে নিয়ে ভাবে, বাংলাদেশ নিয়ে কথা বলে, তারা যেন এই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশ নিয়ে রাজনীতি করতে চাই। আমাদের বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভূমি, বাংলাদেশের সকল কিছুই আমাদের শক্তি, বাংলাদেশের। আমরা আশা করি এই শক্তি নিয়ে আমরা হচ্ছে রাজনীতি করব, এবং এই বাংলাদেশকে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা রাজনীতি করব। তো আশা করি আমরা জনসমর্থন পাবো, এবং জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিবাদ হটিয়েছি, সেই ফ্যাসিবাদের যে ইনস্টিটিউটগুলো কলাপস করে গিয়েছে, একটা নির্বাচন দিলে শুধু দেশের সব কিছু হয়ে যায় না। একটা নির্বাচন পরিচালনার জন্য অনেকগুলো ইনস্টিটিউশনের প্রয়োজন হয়। ফুল ফোর্সে পুলিশ থাকতে হয়, আনসার থাকতে হয়, সিভিল ব্যুরোক্রেসি থাকতে হয়, আর্মিতে থাকতে হয়। তো সেক্ষেত্রে এখন এসে যদি ইনস্টিটিউটগুলোর ন্যূনতম সংস্কারও না হয়, তাহলে এই নির্বাচন দিয়ে একটি দল চলে আসবে, কিন্তু এই ব্যবস্থার কিন্তু পরিবর্তন হবে না। আমরা চাই যে নেক্সট যে দলটি কম্পিটিশনের মাধ্যমে আসবে, একটি চমৎকার কম্পিটিশন হলো, আমার যে জেনারেশন তিনটি ভোট দিতে পারে নাই, সেই জেনারেশন যদি একটি সুষ্ঠু ভোট দেখতে পায়, সে কিন্তু এই দেশের প্রতি অনেক বেশি দায়বদ্ধ হবে, এবং এই দায়বদ্ধতার কারণেই কিন্তু সে হচ্ছে পরবর্তীতে কে ভালো করেছে, কে ভালো করবে, কার ইশতেহার কেমন, সেটা দেখে কিন্তু সে তার নেতৃত্ব নির্বাচন করতে পারবে। তো সেই প্রত্যাশায় আমার থাকবে যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোর কাছেও থাকবে, যারাই বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায় আপনারা তাদেরকে সুযোগ দিবেন। এবং ছাত্র জনতার যেই আপনারা দেখেছেন যেটি আপনারা পারেননি, গত 16 বছরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ডাক দিয়েছেন, সাড়া ফেলতে পারেননি, বিভিন্ন দফা দিয়েছেন, পকেটে পকেটে দফা নিয়ে ঘুরেছেন, সেটা কিন্তু এই ছাত্র জনতা পেরেছে। তো ছাত্র জনতার প্রতি সেই কৃতজ্ঞতা বোধ থেকে, ছাত্র জনতার পাশে থেকে এই বাংলাদেশপন্থী রাজনীতিকে বৃহত্তর করবেন, এগিয়ে নেবেন, এটি আমার প্রত্যাশা থাকবে। এম এ সাঈদ, আপনি এইমাত্র দিল্লিপন্থী বলছিলেন। দিল্লিপন্থীর ব্যাখ্যা আসলে আমরা গণমাধ্যমে পেয়েছি, মানে বক্তব্যের মধ্য দিয়ে পেয়েছি। আপনি আবার স্পষ্ট করলেন মুজিববাদের ব্যাখ্যাও আমরা পেয়েছি, কিন্তু সাম্প্রতিক সময় জিয়াবাদ যে শব্দটা এসেছে, সেটার ব্যাখ্যা বিএনপিও বলছে যে আমরা তো জিয়াবাদ আসলে জানি না। জিয়াবাদ আবার আমরা তো কখনো ব্যবহারই করিনি এরকম শব্দ। তো সেই ব্যাখ্যাটা যদি একটু দিতেন। আচ্ছা, জিয়াবাদের ব্যাখ্যা আমার কাছেও নেই। আসলে এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে, আমার মনে হচ্ছে, এটা আমার পারসেপশন, যে মুজিববাদ এক ব্যক্তি কেন্দ্রিক যে রাজনীতি তৈরি করে গিয়েছে আওয়ামী লীগ, বিএনপি যেন সেই জায়গাটা তৈরি না করে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে যদি বলি, আমার আওয়ামী লীগের প্রতি কোনো হোপ ছিল না। আমি যখন মোটামুটি রাজনীতি বুঝি, আমি তখন দেখি যে আমার রাষ্ট্রের ইনস্টিটিউটগুলো ধ্বংস হয়ে গিয়েছে। আমি সেখানে মাঠে পেয়েছি বিএনপিকে, যারা লড়াই সংগ্রাম করছে, ক্ষেত বাগানে হচ্ছে যারা ঘুমাচ্ছে এই রাজনৈতিক অপারেশন। আমার একটা পলিটিক্যাল ফ্যামিলিও একটি রাজনৈতিক মামলার শিকার। তো সেই কুলুষিত অবস্থা আমি দেখেছি, আমি বিএনপিকে মাঠে পেয়েছি। তো বিএনপির একজন সুপ্রিম লিডার এবং বিএনপির প্রতিষ্ঠাতা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যাকে আমরা শ্রদ্ধা ভরে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে চিনি, এবং বাংলাদেশের যদি একটি শাসন ব্যবস্থাকে স্বর্ণ শাসন বলা হয় সেটি জিয়ার শাসনকেই বলা হয়, তাহলে সেই মানুষটিকে কি আমরা আশা করব যে তার কেন্দ্রিক রাজনীতিকে নিয়ে গিয়ে তাকেও শেখ মুজিবের মতো প্রশ্নের জায়গায় যেন না নেওয়া হয়? এটাই ছিল হয়তো বা আহ্বান, তবে সেটিকে ভিন্নভাবে প্রচার করা হতে পারে। ব্যক্তিগত ব্যাখ্যা তুলে তুলেন, আপনি সেটা স্পষ্ট করেছেন। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনার কাছেও আমি একটু জানতে চাই, কারণ গণমাধ্যমে এই ব্যাখ্যাটা আসলে খুব বেশি পাইনি। না, এখন শুনেন, প্রথম যদি আসি, ওটা আমি বলবো আপনার, এটা মুজিববাদ আর জিয়াবাদ যেটা বললেন, তার আগে যদি আমি একটা জায়গায় আসি, যেমন ধরুন তারা রাজনৈতিক দল করবে, রাজনৈতিক দল কোনটা হবে আমরা একটা অনুমান করতে পারতেছি, জাতীয় নাগরিক কমিটিটাই রূপান্তরিত হবে একটা রাজনৈতিক দলে, এটা আমার কাছে মনে হয় মোটামুটি স্পষ্ট, ক্লিয়ার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে নিশ্চিত যে আপনার দলটা নিবন্ধিত হবে? কারণ আমাদের তো রাজনৈতিক দল নিবন্ধিত হওয়ার কতগুলো ব্যাপার আছে, তো সেখানে কিভাবে আপনি নিশ্চিত হয়ে গেলেন নিবন্ধিত হবে, দল ঘোষণা করবেন, ভালো করেন, কিন্তু আপনারা যখন এই যে মুজিববাদ জিয়াবাদ নিয়ে কথা আসছে, আপনি মার্কেটে যদি 100 কাস্টমার থাকে, ফর এক্সাম্পল 100 কাস্টমার সাবান ব্যবহার করে, একজনে ব্যবহার করে বঙ্গবন্ধু সাবান, একদল করে জিয়া সাবান ব্যবহার করে, আর কিছু লোক অন্য একটা সাবান ব্যবহার করে। আমি এটা সাধারণ যুক্তি দিচ্ছি, তার মানে মানুষ কিন্তু সবাই সাবান ব্যবহার করতেছে, কেউ খালি নাই। তা সেক্ষেত্রে যদি অন্য কেউ কোনো সাবান নিয়ে আসে, সেই সাবানটা বিক্রি করতে হইলে কিন্তু এই আমরা যারা সাবান ব্যবহার করতেছি আগে, তাদের কাছ থেকে ছুটাই নিতে হবে, কারণ কেউ তো সাবান ছাড়া নাই, সাবান ব্যবহার করে। এখন সেক্ষেত্রে আপনি যখন একটা প্রোডাক্ট বাজারজাত করবেন, যে আপনি একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছেন, এই সাবান অথবা টুথপেস্ট, তখন ওই বিধান নাই মার্কেটিং করার ক্ষেত্রে বলার যে ওই টুথপেস্ট নাম ধরে বলার বিধান নাই যেগুলো খারাপ। আপনি শুধু বলতে পারবেন আপনারটা ভালো কেন, আপনারটা ভালো কেন, অন্যটা ছেড়ে দিবেন কেন, এইটা বলতে পারবেন। কাজে এই ছাত্ররা যখন বলে মুজিববাদ বাতিল, জিয়াবাদ বাতিল, আমি এটা ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আপনাকে এখানেই থামাচ্ছি, আরো প্রশ্ন ছিল, নিঃসন্দেহে আপনার কাছে আমি ফিরবো বিরতি থেকে এসে, শুনবো আপনাকে। সম্মানিত দর্শক, আপনারা দেখছিলেন আপনার মতের আজকের আয়োজন পাওয়ার্ড বাই স্বপ্নধারা। ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। আবারও ফিরলাম আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা। কথা হচ্ছে রাজনীতিতে কিসের ইঙ্গিত। ইতিমধ্যে অনেকটা আলোচনা হয়েছে কিসের ইঙ্গিত, বাকিটা আলোচনাও এখন আমরা করব। ফিরবো আমি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি আপনার কাছেই, কারণ আপনাকে রেখে গিয়েছিলাম, ছিল একটি প্রশ্ন, কে কাকে সহযোগিতা করছে না। সেখানে আসছি আমি, তার আগে আমি মুজিববাদ জিয়াবাদ যেটা বললাম, এখন আসেন দিল্লিপন্থী আর একটা কথা আসছে। আমরা দেখেন এই সরকার, মানে পতিত সরকার কিন্তু থামশো করতো এরকম যে 20 ঘন্টা জার্নি করে আমেরিকা যাব না দরকার হলে, কিন্তু চলে গেছেন উনি ক্ষমতা থেকে। এখন দিল্লিপন্থী যদি কথা বলা হয় বারবার যে আমরা বাংলাদেশপন্থী, কিন্তু তাহলে আমাদের এই সরকারকে নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে। এই সরকার কিন্তু আমরা মনে করি আমেরিকাপন্থী। আপনি যদি কেউ প্রশ্ন করেন কেন, সেটার উত্তর নাই। কেন নাই আমি বলি, উনি যখন জাতিসংঘতে গেলেন বক্তব্য রাখতে, তখন কিন্তু উনি একজন সমন্বয়ক এবং মাহফুজ আলমকে সাথে নিয়ে গেছেন, এবং উনি ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলেন যা মাস্টার মাইন্ড, মানে তাকে ইন্ট্রোডিউস করাই মাস্টার মাইন্ড হতে পারে, ওখানে ইন্ট্রোডিউস করানোর বিষয়টা কেন ছিল, এক নম্বর আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অদ্যাবধি আমার প্রতিবেশী দেশ ভারত, আমার প্রতিবেশী দেশ ভারতেও তো উনি যেতে পারতেন ওইভাবে, মাস্টার মাইন্ড খালি ওখানে পরিচয় করে দিয়ে আসলাম, মানে আমার কাছে একটা কোশ্চেন মার্ক। আমি এটা পক্ষপাতী পক্ষ বিরোধী হচ্ছি না। 2 নম্বর হচ্ছে দিল্লি আমার কাছে খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দিল্লির সেবাদাস হবো আমি, নট দ্যাট, প্রশ্নই ওঠে না। আমি সমতা ন্যায্যতার ভিত্তিতে দিন শেষে আমাকে তাকে লাগবে। আরও বেশি কেন লাগবে আমি বলি, ইট ইজ বাংলাদেশ একটা মাত্র দেশ পৃথিবীতে, আপনি বিভিন্ন দেশের সাথে 3000, 4000, 5000, 6000, 7000 কিলোমিটার লম্বাও আপনার বর্ডার আছে, কিন্তু সেটা লম্বা একসাথে, কিন্তু এমন একটা বর্ডার কোথাও আসেনি যে 3 দিক চলে গেছে। অর্থাৎ আপনি একটা দেশের বর্ডার দিয়ে একটা দেশ 3 পাশে, অর্থাৎ আপনার দেশটা ঘেরা একটা বর্ডার দিয়ে, এর মানে আমি ভয় দেখাচ্ছি না যে আমি ভয় পাচ্ছি তা নয়। কিন্তু ছাত্ররা কিন্তু প্রথম দিকে এসে বেশ উত্তেজক কথাবার্তাও বলছে, প্রয়োজনে 7 সিস্টারি করবে, চিকেন নেক বন্ধ করে দেবে, মানে এগুলো ছিল ইরিলেভেন্ট। কেন ইরিলেভেন্ট বলি আমি, আমাদের সরকারের পতন করছি আমরা, সরকারের সাথে আমাদের বনে না। গুম, খুন, রাহাজানি, আয়নাঘর, বিনা বিচারে হত্যা, কি বলে পাখির মতো বাচ্চাদেরকে মারা, আপনি দুর্নীতির কথা বলছেন, এটার কারণে আমি সরাই দিছি তাকে। তার সাথে আমার চিকেন নেক কেন আসবে?
আমি বলছি এটা আশায় কি হয়েছে, প্রথম দিনই আপনি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে ফেলছি। আজকে ভারত আমাদের ভিসা দিচ্ছে না, কেউ কেউ বলবে আমরা ভারতের দালালি করি। নো, ভারতের ভিসা খুব জরুরি। আপনি দেখেন লক্ষ্য করে, হয়তো আমরা বলতেছি ভারতের ভিসা নাই, পশ্চিমবঙ্গ না খেয়ে মরে, বা স্টেট লেভেলে তো পশ্চিমবঙ্গ নিয়ে ভাবে না। স্টেট লেভেলে, রাষ্ট্রীয় লেভেলে কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে ভাবে না, পশ্চিমবঙ্গ মরে কি মরে না, এটা স্টেট পলিসি। এই জন্য আমি বললাম যে তাহলে কি আমরা আমেরিকাপন্থী নিয়ে আসি কিনা, কেননা এখানে বিষয়টা হচ্ছে পতিত স্বৈরাচার আশ্রয়স্থল হয়েছে দিল্লি। সেটা দিল্লি আমরা দেখলাম সরকার গঠনের পরপরই বন্যা ছেড়ে আমাদের একটা অঞ্চল ভাসিয়ে দিয়েছে। আচ্ছা, যাই হোক, বন্যা নিয়ে আমি যেটা জানি না, চ্যালেঞ্জ করতে পারবো না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আজকে পর্যন্ত এই হাসিনাকে যে আশ্রয় দিল সরকারের পক্ষ থেকে, জোরালো কি স্টেপ আমি দেখতেছি? অন্তত চলনে বলনে বলবে তো, ফেরত দাও ফেরত দাও, বলছে না। কেন বলছে না আমি জানি না। আমি এই চ্যাপ্টার এখানে সেক্ষেত্রে যদি একটু সহযোগিতা কে কাকে করছে না, কারণ করলে তো হয়তো সহজ হতো কি। সহযোগিতার ব্যাপারটা আসেন, আমি বারবার চ্যানেলে বলে আসছি, পতিত যে সরকার ছিল তার জনসংখ্যা বাংলাদেশে কিন্তু 18 কোটি বা 20 কোটি আমরা ধরে নিই, কিন্তু শেখ হাসিনার জনসংখ্যা ছিল মাত্র 15 লক্ষ। আওয়ামী লীগ সরকারের জনসংখ্যা ছিল বাংলাদেশে মাত্র 15 লক্ষ। এখন প্রশ্ন করবেন এই 15 লক্ষ কারা? এই 15 লক্ষ হল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারী যা মন চায় তাই করেছে, অর্থাৎ আমাকে ক্ষমতায় রাখবি, তোরা যা খুশি তাই করবি। আমি পরিষ্কার একজন অফিসারের নাম বললাম না, তাকে আমি জিজ্ঞেস করলাম একবার, আমার খুবই ঘনিষ্ঠ, সে এখন চাকরিতে নাই, যে পুলিশের চাকরি কেমন লাগে? আরে ভাই বলেন কি, এর চেয়ে মজার চাকরি আছে নাকি? বাসার থেকে বেরোবেন বাঘের বাচ্চা, কোনো কৈফিয়ত নাই, আর যত টাকা মনে করেন অত টাকা নিয়ে বাসায় ফিরতে পারবেন। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ আর প্রজাতন্ত্রের কর্মকর্তা ছিল ভাইস ভার্সা, 16 বছর টানা তাদেরকে লালন পালন করে গেছে। সেই জনসংখ্যা 16 লাখ ইউনূস সাহেবকে কোঅপারেট করে না। এবং কালকে ইউনূস সাহেবকে বাদ দিয়ে অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়া আসে যারা চিন্তা করতেছে, আমি নিশ্চিত করে বলতে পারি যে আওয়ামী লীগের কারণে প্রথম হয়তো তাদেরকে সহযোগিতা করবে, প্রশাসন মাঠে নেমে সহযোগিতা করবে, শর্ত দিবে, এরকম পোলাপান তোমরা বেশি বাইরে গেছো, এগুলোর দমাইতে হবে। দমানোর পর আবার ওই সরকারের সাথে প্রশাসন ভার্সেস আওয়ামী লীগের সাথে আবার লেগে যাবে, সেই জায়গাটায় যাবে। অর্থাৎ আমি যে বলছি সহযোগিতা শুধু প্রশাসন, আমরা মাঠে যখন আর্মি থাকে মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তারপর যখন কাজ হয় না, এটা তো বোঝার কি বাকি নাই কিছু। যে আপনি চমৎকারভাবে বললেন, আপনার ব্যাখ্যাটা এখানে তুলে ধরলেন এম এ সাইদ। আপনার আরেকটি ব্যাখ্যা একটু শুনতে চাই আমাদের সাধারণ দর্শকদের জন্য। বলা হচ্ছে যে কিংস পার্টি হবে যদি আপনারা দল হিসেবে আত্মপ্রকাশ করেন, কারণ আপনারা সরকারের মধ্যে রয়েছেন, সেটা যেমন বলা হচ্ছে, আপনি স্পষ্ট করেছেন শুরুতেই যে বা বক্তব্যেও আমরা পেয়েছি যে সরকার থেকে বের হয়ে এসেই দল করলে করবেন, কিন্তু সরকারের সুযোগ না নিয়ে দল করা বলা হচ্ছে, সুযোগ আসলে নেওয়া হচ্ছে। যদি সুযোগ না নেওয়া হয়, আমি কয়েকটি কথা এখানে জুড়ে দিতে চাই। সেক্ষেত্রেও বলা হয়েছে হেলিকপ্টারে গিয়ে শীতবস্ত্র বিতরণ, এটা এইসব হেলিকপ্টার পায় কই? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের সহায়তা না পেলে কোত্থেকে কি করে? স্থানীয় সরকার নির্বাচন আগে দাবি করা হচ্ছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বসে আছেন একজন উপদেষ্টা, যারা কিনা এই জুলাই গণ অভ্যুত্থানেরই সেই সমন্বয়ক। এভাবে যখন আসে, আপনি কি ব্যাখ্যাটা দিবেন? প্রথম কথা হচ্ছে যে কিংস পার্টি কিনা, কিংস পার্টি বাংলাদেশের সর্বপ্রথম লার্জেস্ট এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি বিএনপি, যেটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছেন। আমরা কিন্তু কিংস পার্টি না, বা হচ্ছে এইটা বললে আমরা আবার ডিনাইও করতে পারি না, কারণ হচ্ছে আমাদের লিডারশিপটা এখন উপদেষ্টা আছেন, তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা ওইভাবে করছেন না। তবে তারা সহযোগিতা করবেন কিংবা আমাদের পলিটিক্যাল আবার এলাই হবেন যখন সে উপদেষ্টার চেয়ার ছেড়ে আমাদের কাতারে এসে আমাদের সাথে রাজনীতিটা করবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনি বলেছেন উপদেষ্টা হেলিকপ্টার পায় কই, কিংবা ত্রাণ দিতে গেলে হেলিকপ্টার কই পায়। প্রথমত হচ্ছে ত্রাণের সময় বিভিন্ন প্রাইভেট এয়ারলাইন্সগুলো তারা হচ্ছে আমাদেরকে হেলিকপ্টার সহায়তা দিয়েছে দুর্গম প্রান্তে হচ্ছে ত্রাণ পৌঁছানোর জন্য। সেই সময় আমি যেহেতু ত্রাণের কাজটিকে খুব কাছ থেকে দেখেছি, অনেক ঝুঁকি ছিল, যেখানে নৌকা এই প্লাস্টিক বোটগুলো নিয়ে পৌঁছানো যেত না, সেখানে এই দুর্গম এরিয়াগুলোতে হেলিকপ্টার দিয়ে এই প্রাইভেট সার্ভিসগুলো দেওয়া হয়েছে এবং তারা একদম বাংলাদেশের জন্য সহায়তা করেছে। দ্বিতীয় কথা হচ্ছে উপদেষ্টার হেলিকপ্টার নিয়ে যে প্রশ্নটি উঠেছে, আপনি কি বন্যার কথা বলছেন? হ্যাঁ, আমি অভিযোগ যেটা বিএনপি মহাসচিবের পক্ষ থেকে এসেছে সেটা কিন্তু শীত বস্ত্র, এখন শীতকালের কথা। প্রথমত বন্যাতে নিয়েও প্রশ্ন ছিল, সেটা আমি খোলাসা করলাম, এবং উপদেষ্টার হেলিকপ্টার ব্যবহার নিয়ে উপদেষ্টা নিজেই তার ওয়ালে
পোস্টটি শেয়ার করেছেন। তার শর্ট টাইম অনেকগুলো শিডিউল ছিল, যেটার জন্য গাড়ি পথে অনেক বেশি কস্ট যেত, সেই কস্ট মার্জিন করে কিন্তু হেলিকপ্টারে করেছেন। অর্থাৎ সে গাড়ির যে বহর ছিল সেটা থেকে হেলিকপ্টারে কম খরচে কিন্তু অনেক এরিয়া কাভার করার জন্যে সে কিন্তু এটি ব্যবহার করেছেন। এটি তার ফেসবুক পোস্টে সে একদম ডিটেইলি উল্লেখ করেছেন। একটি বিষয় হচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে লাক্সারির একটা বিষয় আছে। আমরা গ্রামে যখন একটা প্রাইভেট কার ঢুকে কিংবা প্রিমিয়ার করলা ঢুকে, মানুষজন হচ্ছে হুমড়ি খেয়ে দেখে যে কে আসলো। তো বাংলাদেশের জায়গায় আসলে হেলিকপ্টার মনে হয় যে অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক বেশি লাক্সারিয়াস একটা ব্যাপার। কিন্তু হেলিকপ্টার এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় কনসার্টে গেলে শিল্পীরা হেলিকপ্টার নিয়ে যাচ্ছে, অনেক জায়গায় বক্তারা মাহফিল করতে হেলিকপ্টার নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে রাষ্ট্রীয় কাজকে দ্রুত গতিতে করতে গেলে উপদেষ্টা যদি গাড়ির কস্ট মার্জিন করে হেলিকপ্টার ব্যবহার করে, এটা তো আমার জন্য ভালো যে আমার দেশের উপদেষ্টা, আমার দেশের উপদেষ্টা আমার সময়ের ব্যাপারে অনেক বেশি পাংচুয়াল। এটা স্পষ্ট। পরেরটা একটু বলবেন। স্থানীয় সরকার নির্বাচন আগে যাওয়া হচ্ছে, জাতীয় নির্বাচনের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তারা আগে চাচ্ছে। অভিযোগ উঠেছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাদের উপদেষ্টা বসে আছে। এই ব্যাখ্যাটা একটু শুনতে চাই। স্থানীয় সরকার, এটা আমার একদম সরকারের যে ব্যাখ্যা সেটা থেকে আমি যেটা দেখি, আমরা যখন দেখেছি যে নির্বাচনগুলো একদম ওয়ার্ড পর্যায়ে এসেও কলাপস করেছে, সেক্ষেত্রে যে জনপ্রতিনিধিরা তারাও কিন্তু একদম গ্রাম পর্যায়ে অর্থাৎ ওয়ার্ড পর্যায় থেকে দুর্নীতিগ্রস্ত এই ফ্যাসিবাদের দোসররাই কিন্তু নির্বাচিত হয়েছে বিনা ভোটে। তো সেক্ষেত্রে তারা যখন এই 5 তারিখে তাদের ফ্যাসিস্ট মাদার হাসিনা যখন দেশ ছেড়েছে, তখন কিন্তু তারাও বিভিন্নভাবে আত্মগোপনে চলে গেছে কিংবা পালিয়েছে। এই যে তাদের মোরাল ইয়েটি ছিল না, স্ট্রেংথ ছিল না, সেই মোরাল স্ট্রেংথের বলে কিন্তু তারা জনগণকে সেবা দিতে পারছে না। আপনি জানেন স্থানীয় পর্যায়ে এখনও কিন্তু ইউনিয়ন চেয়ারম্যান ব্যবস্থাকে কিন্তু বিলোপ করা হয়নি। তাহলে ইউনিয়ন পরিষদগুলো এখন শূন্য পড়ে আছে কেন? এই যে তারা বিনা ভোটে নির্বাচনে ক্লাবস করে জেতা এবং বিভিন্ন এমপিকে ধরে টাকা পয়সা দিয়ে, আমি আমার এক চাচায় নির্বাচন করেছে, আমি দেখেছি টাকা কিভাবে সেখানে চালাচালি হচ্ছিল নির্বাচনে, কে কত দিবে এমপিকে, সেই এমপি হচ্ছে চেয়ারম্যান বানিয়ে দিবে। তো এই যে জনগণের সেবাকে পৌঁছায় দেওয়ার জন্য আপনি রাষ্ট্রের বড় ইনস্টিটিউটগুলো সংস্কার করার জন্য উপর থেকে কাজ করতে হয়, কিন্তু জনগণের জায়গায় সেবা কিন্তু এই যে এরকম স্থানীয় জনপ্রতিনিধিরাই দেয়। তো সেক্ষেত্রে যদি স্থানীয় জনপ্রতিনিধিগুলো এই সরকার দ্রুত সেট আপ করতে পারে, এই সরকারের যে সেবা সেটি আরো দ্রুত পৌঁছাতে পারবে। আপনি ব্যাখ্যাটা তুলে ধরলেন। আমি আমার দর্শকদের পক্ষ থেকে যে প্রশ্ন রেখেছিলাম আপনি চমৎকারভাবে তার ব্যাখ্যা দিলেন, কিন্তু এখানে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি কিন্তু এর আগে দুটো প্রশ্ন রেখেছেন। আমি পরের এসে আপনার কাছ থেকে শুনে নিচ্ছি সেটা কিভাবে নিবন্ধিত হবেন, এই একটা প্রশ্ন ছিল। আরেকটি প্রশ্ন ছিল আমেরিকাপন্থী যে সরকারের ব্যাপারে খুব বেশি দরকার ছিল কিনা সেখানে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেবার, এই টাইপের একটি প্রশ্ন তিনি তুলেছেন। আপনার কাছে সেটা শুনবো। আমি আসতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি আপনার কাছে। আপনি যেগুলো আমি বিশেষ করে সাইদের কয়েকটা কথা আমি একটু তাহলে আপনি সেগুলো আমরা যেহেতু আলোচনা করি সেহেতু আমার কাছে আলোচনাটা ভালো রেজাল্ট বেরোবে সেজন্য প্রথম আসি আমি ত্রাণ পৌঁছানোর বিষয়। আমি এটা নিয়ে নিজে কয়েকটা টেলিভিশনে বলেছি। 3 লক্ষ টাকার কম্বল বিলাইতে 30 লক্ষ টাকা ব্যয়, এরকম রিপোর্ট হয়েছে, প্রতিবেদন আসছে পত্রিকায়। উনি হলেন এলজিআরডি মন্ত্রী, ঠিক আছে? আপনি হেলিকপ্টারে 30 বার ঘুরবেন, রাষ্ট্রীয়ভাবে আপনি হেলিকপ্টার পান না, যার জন্য আমি বলেছিলাম যে প্রধান উপদেষ্টা বলুক এটা তার জন্য বরাদ্দ হয়েছিল। 3, মানুষে দিবে আপনি নিবেন, মানুষ দিবে কেন আপনাকে? কি জন্য দিবে, কি কারণটা কি? একটা হেলিকপ্টার আপনাকে দিয়ে দিবে কেন? যদি দেয় আপনি দুর্বলতা তৈরি হবে, আমার স্বাভাবিক সিম্পল, ওই বিতর্কে আমি গেলামই না। আপনি সিম্পলি ওভার টেলিফোন বলে দিবেন যেহেতু আপনার দল নাই, ইউএনও বিলাবে, ইউএনের মাধ্যমে স্কুলের টিচার আছে, স্কুল আছে। আচ্ছা শেষ করি, আমি বলি তার 2 নম্বর, আপনি ডিফেন্স দিচ্ছেন এখানে আসিফ মাহমুদকে, তার মানে হচ্ছে যে আসিফ মাহমুদ কি করলো না করলো ডিফেন্স আপনি দিবেন কেন? তার মানে কিংস পার্টি যেটা হতে যাচ্ছে তার নেপথ্যে তারা আছে। 3 নম্বর, স্থানীয় নির্বাচন যেটা করতে যাচ্ছে আগে, এটার মানে হচ্ছে সাধারণত এই পদটা নেয় বড় বড় পার্টির রাজনৈতিক দলের মহাসচিব। কেন নেয়? মহাসচিবরা এলাকায় কাজের বিনিময়ে তার রাজনৈতিক তৎপরতাটাকে অ্যাক্টিভ রাখে। অর্থাৎ গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে ছোট ছোট রাস্তা হবে, কালভার্ট হবে, এই কাজগুলো এলজিআরডি করার পরে তাদের
কাঠামো ঠিক রাখে ওখানে। তার মানে এখানে একটা প্ল্যান করে করা হয়েছে যে ওখানে আমরা যাদেরকে কাজ দিব তাদের মাধ্যমে আমরা ওখানে একটা কিছু গইরা তুলব এবং সময়ের ব্যবধানে নির্বাচন দিব। অর্থাৎ এই যে এই পার্টি যেটা হবে এগুলাকে যদি গ্রাম পর্যায়ে ধরেন তাহলে ইলেকট্রিক খাম্বা বসায় আইনে তার টেনে 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 আর সেন্ট্রাল এখানে নিয়ে আসলো, এরপরে যখন এখান থেকে সুইচ দিবে সব একেবারে জ্বলে উঠবে। বিষয়টা এইরকম যে আমার পার্টি যদি খুব দ্রুত করতে হয় তাহলে আমাকে ওখান থেকে আসতে হবে, এবং সেজন্যই এটা করা বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটা দোষের না গুণের সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি রাষ্ট্রীয় জিনিস ব্যবহার করে যেমন উনি একটা রেফারেন্স, আমি কারো পক্ষ বিপক্ষে না, যেমন বলতেছেন যে কিংস পার্টি হয়েছে বাংলাদেশে, মানে কিংস পার্টি হওয়ার মানে হচ্ছেই আমরা কিংস পার্টি করব। তাহলে আপনার বলা উচিত ছিল যে আমি কিংস পার্টি না, আমরা ওখানে থাকলেই হইলো, কিন্তু আমরা একটা রেফারেন্স টানছি। রেফারেন্সটা যদি আপনি বলেন তাহলে যদি আমি জিয়াউর রহমান সাহেবের কিংস পার্টি ধরি, এরশাদ সাহেবের কিংস পার্টি ধরি, আপনি দেখেন তারা কেমন একটা ক্রাইসিসে, তারা কিন্তু এমনি সেই ক্ষমতাটা নেয় নাই, একটা ক্রাইসিস ছিল রাষ্ট্রে। ক্রাইসিসটার কারণে যখন নিছে তখন কিন্তু জনগণ খুশি হয়েছে যে এই সময় উনি নিচে আমরা খুশি হয়েছি। এরশাদ যখন ক্ষমতা নিচ্ছে তখন জনগণ খুশি। এই আজকে যদি রাজনৈতিক টার্মোয়েল সিচুয়েশন যে সিচুয়েশন হয়েছিল ইউনূস সাহেবরে বসাইছে জনগণ খুশি। আবার যদি আরও ম্যাচাকার কিছু হয় এরা না পারে তাহলে আর্মি এসে বসলো কিন্তু আমরা খুশি। কেন খুশি? আমরা চাই পরিস্থিতি ট্যাকেল হয়ে যাক। তো ওই জিয়াউর রহমান সাহেব বলেন, এরশাদ সাহেব বলেন, তখন তারা অ্যাবসোলিউট পাওয়ার নিয়ে ক্ষমতাটা নিছিল। ফলে কি হয়েছে, ফ্রম ডে ওয়ান টোটাল দেশের প্রশাসন ঠিক ছিল, কিন্তু আপনি ফ্রম ডে ওয়ান এখানে প্রশাসন ঠিক নাই। আজকে 6 মাস চলছে, ইউ আর নন কোঅপারেটেড বাই অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইউ আর অ্যাবসলুটলি ফেইল্ড। এবং এটা যদি লম্বা সময় যায়, আমি তো আবারও বলছি নির্বাচন করবেন কিভাবে, আমি সন্দিহান, আমি তার বিরোধী না, আমি সন্দিহান। শেষ পর্যায়ে চলে এসেছি। এম এ সাঈদ, আপনি বেশ কিছু প্রশ্ন উত্তর দেবার জন্যই বসে আছেন, যেগুলো তুলেছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। না, প্রথম কথা হচ্ছে আসিফ মাহমুদকে আমি ডিফেন্স করছি না, আমি আসিফ মাহমুদের পোস্টটিকে পড়েছি। একটা যে ভুল তথ্য, আসলে আমরা অনেক রক্তের বিনিময় হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টে এবং আমাদের স্টেক হোল্ডার আমাদের রাজনৈতিক ছাত্রদের থেকে খুবই কম। তো সেক্ষেত্রে আমাদেরকে এই বিষয়টি একটু দায়বদ্ধতার জায়গাও পড়ে যে তাদেরকে স্বচ্ছ রাখা, কারণ আমি যখন তাকে সেখানে ম্যান্ডেট দিয়েছি এই দায় কিন্তু আমার উপরও বর্তায়। তো আসিফ মাহমুদ মূলত হচ্ছে ক্যাম্পাসে কিছু মানে তৎসময়ে যখন সে কম্বল বিলাতে যান তৎসময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের টানা অনেক দিন উত্তরবঙ্গ নিয়ে হচ্ছে আন্দোলন হয়েছিল, সেটা মনে হয় আমাদের ব্যারিস্টার রাজ্জাক স্যার জানে না। তো বিষয় হচ্ছে যখন আন্দোলন হয় যে উত্তরবঙ্গের মানুষ সেবা পায় না, সেখান থেকে কোনো উপদেষ্টা নাই, এবং তারা কিন্তু স্পেসিফিক উপদেষ্টা চেয়েছে যে আমাদের এই উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগ কবে কমবে, ইউনূস সরকার ক্ষমতায় আছে, আমরা একজন উপদেষ্টা চাই। সেটার জন্য তারা কিন্তু অনেক প্রস্তাব করেছে, ক্যাম্পাসে এসে অনেক রাজুতে আন্দোলন করেছে। তো তারপর আসিফ মাহমুদ স্থানীয় সরকার থেকে একটি শিডিউল করে সেখানে গিয়ে শুধুমাত্র কিন্তু কম্বল বিলিয়েছেন, বিষয়টি এরকম না। তার আপনি যদি তার প্রোফাইল দেখেন সেই দিনের কাজের, তাহলে আপনি দেখবেন যে সে আরও অনেকগুলো কাজ করেছে। তো সেদিক থেকে আমার ডিফেন্স করা। আর দ্বিতীয়টি হচ্ছে আপনার প্রশ্ন ছিল যে আমরা কিংস পার্টি না, আসলে আমি এক কথায় বলেছি কিংস পার্টি, এটি শুধু জাস্ট টানার জন্য বললাম যে আসলে বাংলাদেশের এই সময় এসে রাজনীতিতে আমরা যেভাবে দাঁড়াচ্ছি এটা খুবই ক্রুশিয়াল আমাদের জন্য। পক্ষ বিপক্ষ, সহায়তা অসহযোগিতা অনেকটাই আমার সহ আলোচক বলে ফেলেছেন। তবে একটি বিষয় স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে নিবন্ধিত কিভাবে হবে এই প্রশ্নটিও তুলেছে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আচ্ছা, একটি রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার জন্য সরকার থেকে, নির্বাচন কমিশন থেকে অবশ্যই অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তো আমরা যখন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করব, নিবন্ধন পাওয়ার চেষ্টা করব, অবশ্যই আমরা সকল ক্রাইটেরিয়া ফিল আপ করেই আমরা হচ্ছে তাদের কাছে নিবন্ধন চাইব। এটি একদম স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাব, এবং এটা আশা করি দেশের যেহেতু এটি সামনে হবে, সামনে নিবন্ধনের জন্য আমরা আবেদন করব। এখনও যেহেতু আমরা পার্টি গঠনই করিনি, এই প্রশ্নটি আমি মনে করি আপাতত অমূলক। তবে যদি আমরা ভিন্নভাবে করি তখন আপনারা প্রশ্ন তুলতে পারেন। এবং আমরা একটি কথাই বলতে চাই যে জনগণের স্বচ্ছতা এবং জবাবদিহিতা যেটি ছিল না, আমরা দেখলাম যে বাংলাদেশে এটি অবশ্যই ফিরেছে, এবং এই ধারা অব্যাহত থাকুক। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এম এ সাঈদ আপনাকে, এবং সেই সাথে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনায় এতক্ষণ ছিলেন। আমরা অন্য কোনো প্রসঙ্গ নিয়ে এবং অন্য অতিথিদের নিয়ে আবারও ফিরব আপনাদের মতের প্রতিফলন ঘটাতে এই আয়োজনে। সাথে থাকবেন।